কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 4 জুলাই 2024। আজকে পিডিএফটা একটু ব্লার, সেক্ষেত্রে একটু দেখতে সমস্যা হতে পারে। ভিডিও কোয়ালিটি ভালো আছে, পিডিএফের সমস্যা। আপনারা জানেন যে আমাদের হচ্ছে একটা ইংলিশ লিটারেচার এবং বাংলা লিটারেচারের ব্যাচ চলতেছে, ওটা ভর্তি চলছে 3rd ফেজে। আপনারা যারা চান ভর্তি হতে পারেন। দেখেন আজকে আমরা পড়া শুরু করি। ট্রানজিট দেওয়ায় কি ক্ষতি হচ্ছে সংসদে প্রশ্ন করেছেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। প্রতিবেশী দেশ ভারতের ট্রানজিট দেওয়ায় কি ক্ষতি হচ্ছে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ট্রান্স এশিয়ান হাইওয়ে, ট্রান্স এশিয়ান রেলের সাথে যুক্ত হতে হবে। ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। কোটা পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতের শুনানির দিন ধার্য করেছে আজ। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলন নামে শিক্ষার্থীরা। মূলত আন্দোলন ছিল কোটা বাতিলের না, আন্দোলন ছিল কোটা সংস্কারের। কিন্তু পরবর্তী তখন দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা হচ্ছে কোটা বাতিলই করে দেয়। আর 56% পড়াটা হচ্ছে এটা প্রচুর বেশি আর কি। যাই হোক, বিশ্ববিদ্যালয়ে অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেছেন আজ সড়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, তবে এ নিয়ে সরকারি ভাষ্য পাওয়া যায়নি। সাবেক এক ছাত্রলীগ নেতার মাধ্যমে বার্তা পেয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। লেবার পার্টির বিপুল বিজয় দেখছে ঋষির দল, কনজারভেটিভ পার্টি। এই ঋষি হচ্ছে একটা ঝামেলা করে ফেলছে, তো এবার মোটামুটি লেবার পার্টি জেতার সম্ভাবনা বেশি। অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। দেখেন আগে হচ্ছে জবের চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁসি, তো এখন হচ্ছে অর্ধবার্ষিক, মানে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাইলে আর পড়াশোনা থাকবেটা কি দেশে? মানে এটা চিন্তা করা যায়, মানে স্কুল লেভেলে পড়াশোনা শুরু থেকে প্রশ্ন ফাঁসে পরীক্ষা দিচ্ছে। আবার শতক ছড়ালো পেঁয়াজের কেজি, সব কিছুরই দাম বাড়ছে। মুক্তিযুদ্ধ কোটা বিধিসম্মত, সংবিধানসম্মত নয় বলেছেন সংসদের জিএম কাদের। বীর মুক্তিযোদ্ধাদের সবাই অনগ্রসর নন, তাই জিএম কাদের বলেছেন সরকারি চাকরিতে জিএম কাদের মতে মুক্তিযুদ্ধ কোটা বহাল রাখা সংবিধান সম্মত নয় বলে মনে করেন হচ্ছে বিরোধী দলের নেতা জিএম কাদের। এই কোটার বিরোধিতা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ চেতনার নামে বড় আকারে মুক্তিযুদ্ধের কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্য ধ্বংস করা হবে। এখন দেখেন, বাসযোগ্যতায় ঢাকা পিছিয়ে থাকছে। সুশাসন না থাকলে শুধু অবকাঠামো দিয়ে বাসযোগ্যতার উন্নতি হবে না। দেখেন এটা হচ্ছে, দেখেন খুলনায় হচ্ছে আপনার বটিয়াঘাটা উপজেলায় খাগড়ামারি এলাকায় আপনার সড়কের উপরে শুয়ে আছে গরু। খুলনা যাওয়ার অনেক ইচ্ছা আমার, কখনো যাওয়া হয় নাই। তারপর দেখেন পরের পেজে দেখি আমরা, উখিয়ায় আশ্রয় শিবিরে পাহাড় ধসে আরও 2 রোহিঙ্গার মৃত্যু, আতঙ্ক। সমাজকে বুঝতে হবে বাল্যবিবাহ বড় ধরনের ভুল। আপনারা দেখেন এটা হচ্ছে আপনার এবছর জনসংখ্যা উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের 30 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদস্য দেশগুলোর সহযোগিতায় জনভিত্তিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক বৈশ্বিক সংলাপের দ্বিতীয় আয়োজন ছিল ঢাকায় 15-16 মে। এই সংলাপে যোগ দিতে এসেছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ইউএনএফপিএ নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম। একের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ডিটেলস পড়তেছি না। দেখেন, নারীদের অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে, অর্থ বাঁচবে। নারী ক্ষমতায়ন নিয়ে আপনারা যে পড়াশোনা করেন এটা দিয়ে হচ্ছে কাভার হয়ে যাবে, এখানে ডিটেলস কিছু নাই। জাস্ট বাল্যবিবাহ জানেন আপনারা, বাল্যবিবাহ প্রতিরোধ আইন হচ্ছে কবে 2017 সালে এটা হচ্ছে, আর যৌতুক নিরোধ আইন হচ্ছে 2018 সালে। 2টা সাল মাথায় রাখতে পারেন বাংলাদেশ। এই যে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, আমরা আগাই। দেখেন 1 লাফে প্রবেশ ফি বেড়ে 20 থেকে 100 টাকা করা হয়েছে। মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি 5 গুণ বাড়ানোর বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনুচিত অযৌক্তিক বলেছেন নগর পরিকল্পনাবিদরা। বোটানিক্যাল গার্ডেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়তাধীন। প্রজ্ঞাপন অনুযায়ী দেখেন, উদ্যানে হাঁটতে হলে একজন ব্যক্তিকে বার্ষিক কার্ড করতে হবে, এর জন্য ফি দেওয়া লাগবে 500 টাকা, তবে অবস্থান করা যাবে মাত্র 1 ঘন্টা। অথচ শরীরচর্চার জন্য আগে উদ্যানে গেলে কোনো টাকা দেওয়া লাগতো না। এই দেশে হচ্ছে আজকাল ফ্রি কিছু নাই দেখতেছি, মানে যেখানে যাবেন সেখানে টাকা দেওয়া লাগতেছে। এবং এই যে উদ্যান, এইগুলো তো ভাই সরকারি, মন্ত্রণালয় মানে কি সরকারি, তো সরকারি জিনিস ফ্রি থাকবে, যেখানে মানুষ যাবে, বসবে, আড্ডা দিবে, গল্প করবে। আপনি সবখানে যদি টাকা বসায় দেন তাহলে তো সমস্যা। এত টাকা নিলে তো মানুষ দিবে কই থেকে? মিরন জিল্লায় জমি হরিজনদের দলিল করে দেওয়ার দাবি। আচ্ছা, পরের পেজে দেখি আমরা,
যে প্রবাহমান ভক্তি নদ 8 জনের কেউ খুঁজে পেলেন না। দেখেন এটা পরীক্ষা আসবে না, তাও ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে সেই জন্য পড়তেছি। দেখেন শত শত বছর ধরে চলা একটি প্রবাহ যার নাম ভক্তি নদ, নামটা অনেক সুন্দর লাগছে না? ভক্তি, কাউকে ভক্তি করা। নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ভক্তি নদ নিয়ে একটি সাইনবোর্ড থাকলেও ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী নদকে অস্বীকার করেছেন। গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যার বিষয়ে একটি বই প্রকাশ করে। বইটা আমি খুঁজে পাচ্ছি না, আপনারা যদি অনলাইনে খুঁজে পান লিঙ্ক আমাকে একটু লিঙ্কটা দিয়ে আমি পারচেস করবো। বইটিতে এই নদের কোনো নাম নাই। জেলা প্রশাসনের 8 জনের একটি কমিটি সরজমি অনুসন্ধান করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ভক্তি নামে কোনো নদ সরকারি নথিতে নেই। সরকারি নথিতে নদী থাকলেই নদী নয়তো নদী নয়, এই বিদ্যা নিয়ে আমাদের দেশ পাহাড়ি প্রকৌশল এবং নদী রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রতিবেদন দিয়েছে। অর্থাৎ সরকারি নথিতে যদি থাকে যে সেটা হচ্ছে নদী, তাহলে হচ্ছে সেটা নদী, আর না থাকলে সেটা নদী না। এটা হচ্ছে মানে একটা মানে উনি বলতে যাচ্ছেন উদ্ভট একটা ব্যাপার। দেখেন তিনি যারা নদী অনুসন্ধান কমিটির যে প্রতিবেদন দিয়েছেন সেখানে ঠাকুরগাঁও পাওয়াবির নির্বাহী প্রকৌশলীর উদ্ধৃতিতে বলা হয়েছে, তিনি জানান যে ভক্তি নামের যে জলাশয় আছে, দেখেন এটাকে জলাশয় বলা হচ্ছে, তাতে উৎসমুখ এবং পতিত মুখ নেই। দীর্ঘ 18 কিলোমিটার একটি প্রবাহের উৎসমুখ ও পতিত মুখ স্পষ্ট থাকার পরেও পাওয়াবোর একজন প্রকৌশলী তা খুঁজে পান নাই। মূলত এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা আমাদের পরীক্ষায় আসবে না, এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন আন্তর্জাতিক হচ্ছে পশ্চিমা বিরোধী জোট শক্তিশালী করতে চায় চীন এবং রাশিয়া। এসসিও সম্মেলন হচ্ছে বর্তমানে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটা সদস্য হচ্ছে 9টা। তারপর হচ্ছে সদস্য 9টা হচ্ছে আপনার কাজাখস্তান, চীন, ভারত, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, গত বছর যুক্ত হয় ইরান। সংস্থার অধীনে যে সংস্থা দেশগুলো আছে তারা বিশ্বের জনসংখ্যার অধিক। রাশিয়া এবং চীন উভয়ই বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যের বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছে। অস্তিত্ব সংকটে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি রিহিশনে করছে 12টা বাজায় ফেলছে, তেমন কিছু নাই। দেখেন রপ্তানি বেশি দেখিয়েছে ইপিবি, এইটা হচ্ছে আমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। ইপিবি মানে হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এখন দেখেন আর্থিক হিসাব ঘাটতি থেকে উদ্ধৃত হয়ে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। নথিপত্রে দেখা যায় 10 মাসে বাণিজ্য কমেছে $14 বিলিয়ন। এতে পাল্টে গেছে লেনদেনের ভারসাম্যচিত্র। দেখেন এখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ইপিবি মিলে সিদ্ধান্ত নিয়েছে এই হিসাবের ক্ষেত্রে এখন এনবিআর এর তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সদ্য বিদায়ী অর্থ বছরের প্রথম 10 মাসে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে এই সময় রপ্তানি 13.8 বিলিয়ন বা 1380 কোটি মার্কিন ডলার কমেছে। দেখেন যে ইপিবি যেটা আমরা অলরেডি একটা লাস্ট ভিডিওতে যেটা আমি কোট করেছিলাম, এখান থেকে ইপিবির তথ্য কোট করেছিলাম। দেখেন ইপিবি দেখিয়েছিল আপনার আয় হচ্ছে আপনার 5,000, আচ্ছা ডাটাটা হচ্ছে কোথায়, আচ্ছা এই যে দেখেন ইপিবি হচ্ছে বিদায়ী অর্থ বছরে জুলাই এপ্রিল মাসে 10 মাসে রপ্তানি দেখিয়েছিল $4,747 কোটি। অন্যদিকে এনবিআর দেখাইছে হচ্ছে কত আপনার $3,367 কোটি, অর্থাৎ প্রায় আপনার 14 বিলিয়ন ডলার বা আপনার $1,380 কোটি কমায় ফেলছে এখন। এই মানে হচ্ছে আপনার ওই আমার লাস্ট ভিডিওটা আপনাকে এই ডাটাটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আপনারা চেঞ্জ করে নিন। ইপিবি হচ্ছে এক্সট্রা দেখায় হচ্ছে একটা স্যাটিসফ্যাকশনে ভুক্ত, কিন্তু রিয়েলিটি তো খারাপ। এই হচ্ছে অবস্থা। এটা কীভাবে করে? রপ্তানি বেশি দেখায় কীভাবে ইপিবি? মানে এটা তো কোনো সাকসেস না, টাকা না আসলে ধরা পড়ে যাবে, ঠিক না দেশের মধ্যে? যাই হোক, সার্বজনীন পেনশন সেবা দেবে 11টা ব্যাংক। সিলেটের কূপ খননের কাজ পেল চীনা সিনোপ্যাক, এটা পরীক্ষা আসতে পারে যে সিনোপ্যাক কোন দেশে, এটা চীনের একটা কোম্পানি। এরপর দেখেন এখানে তেমন কিছু নাই, এটা তো অ্যাড। তারপরে হচ্ছে আমরা আগাই কি দেখবেন না। দেখেন পরীক্ষায় আসার মতো কিছু নাই। পথ কঠিন হয়ে গেল ব্রাজিলের, পরীক্ষায় আসার মতো কিছু নাই। আমরা লাস্ট পেয়ে যাচ্ছি সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। দেখেন যে সিলেটে কয়েকদিনে টানা বৃষ্টি, ভারত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কারণে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। কুশিয়ার নদীর পানি উপচে পড়ছে। ফেন্সিগঞ্জ বাজারের প্রধান সড়ক দেখেন কী অবস্থা, কীভাবে মানুষ কষ্টে আছে। বাইডেনের উপর সরে দাঁড়ানোর চাপ বাড়ছে, বাট কালকে জানিয়েছে বা সরে যাবে না। ওকে, আর তেমন কিছু নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।